আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ঘুরিফিরে বাংলার পক্ষ থেকে। আজকে আমাদের গন্তব্য মানিকগঞ্জ জেলার বালিহাটি জমিদার বাড়ি। এই জমিদার বাড়ির ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে আজকে আমরা জানব এবং এখানে কিভাবে আসবেন সে ব্যাপারে কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। আপনাকে প্রথম 30 টাকা দিয়ে টিকিট কেটে এখানে প্রবেশ করতে হবে এবং সাপ্তাহিক ছুটির দিন রবিবার, এখানে রবিবার দিন বন্ধ থাকে। এছাড়াও সকাল 10টা থেকে বিকাল 6টা পর্যন্ত আপনি এই জমিদার বাড়ির মধ্যে অবস্থান করতে পারবেন। আমি আজ ইতিহাস সম্পর্কে জানাবো এবং কিভাবে আসবেন সেটাও এখানে বলে দিব। যদি ঢাকা থেকে আসতে চান তাহলে প্রথমে নবীনগর চলে আসবেন। নবীনগর এসে এখানে অসংখ্য রকম বাস পাবেন। বাসগুলো সরাসরি জমিদার বাড়ি যায় না, এখান থেকে আপনাকে প্রথমে বাসে উঠে যেতে হবে গোলরা। আপনি চাইলে নবীনগরের সৌন্দর্য দেখে নিতে পারেন, পাশে সাভার স্মৃতিসৌধ রয়েছে, এটার ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্ক জানতে পারবেন। নবীনগরের দৃশ্যটা খুব সুন্দর, এখানে সেনা একটি কমপ্লেক্স রয়েছে। নবীনগরটি আপনারা জানেন এটা অনেক ঐতিহ্যবাহী একটি জায়গা। আমি নবীনগর থেকে সেলফি বাসে উঠে পড়লাম। এখান থেকে আমরা নেমেছিলাম গোলরা বাস স্ট্যান্ডে। এখান থেকে আপনাকে ট্যাক্সি যোগে সাটুরিয়া জমিদার বাড়ি যেতে হবে বা অনেক সিএনজি পাবেন, ভাড়া নেবে 40 টাকা। আমরা শুরু করলাম সাটুরিয়া জমিদার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। যাত্রাপথে আপনি এখানে অনেক গ্রামীণ পরিবেশ দেখতে পাবেন যা আপনার মনকে মুখরিত করে তুলবে। আপনি চাইলে পাশে নাহার গার্ডেন পার্কটিতে ঘুরে আসতে পারেন। মানিকগঞ্জ জেলার গ্রামীণ পরিবেশ আপনার চোখে পড়বে, মানুষের জীবনযাপন যা আপনার খুবই ভালো লাগবে। আমরা চলে আসলাম বালিহাটি জমিদার বাড়ি। এটি 19 শতকে নির্মিত একটি প্রাসাদ। এখানকার লোকমুখে এখানে সাটুরিয়া জমিদার বাড়িও অনেকে বলতে শোনা যায়। মুঘল আমলে যে কয়টি পুরাকীর্তি ছিল সেটার মধ্যে বালিহাটি প্রাসাদ একটি অন্যতম। এখানে এসে আপনি প্রাসাদগুলো দেখলেই বুঝতে পারবেন কতটা জীর্ণশীর্ণ এবং কতটা পুরনো। 7 ঘাট বিশিষ্ট একটি দিঘি রয়েছে এখানে। দিঘিটি দেখতে খুবই সুন্দর। সাধারণত আমরা ঈদের মধ্যে গিয়েছিলাম, তাই এখানে ভিড় প্রচুর ছিল। ঈদের পরবর্তী সময় এতটা ভিড় এখানে থাকে না। বর্ষার সিজনে যদি আপনি এখানে আসেন তখন এখানে পানি থাকবে, দৃশ্যটি আরো সুন্দর লাগবে। এই প্রাসাদটি প্রায় 16,554 বর্গমিটার জমির উপর নির্মিত। এখানে 7টি দালান রয়েছে। 19 শতাব্দী থেকে 20 শতাব্দীর প্রায় বিভিন্ন সময়ে জমিদার পরিবারের কয়েকজন সদস্য মিলে এটি নির্মাণ করেছিল। এখান থেকে তারা ব্যবসার বিভিন্ন কাজ পরিচালনা করত। বালিহাটি জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন গোবিন্দ রাম সাহা, যিনি একজন মহাজন এবং ব্যবসায়ী ছিলেন। পরবর্তীতে তিনি তার ছেলেদের জন্য বিভিন্ন অন্দরমহল এবং কিছু প্রাসাদ আশেপাশে গড়ে তোলেন। এই প্রাসাদের 4টি ব্লকের পিছনের অংশে 4টি আলাদা আলাদা আভ্যন্তরিক ভবন এবং অন্দরমহল আছে। উত্তর দিকে কিছুটা দূরে অবস্থিত পরিত্যক্ত ভবনটি হলো বর্তমানে মানুষের বিনোদনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। একটি ভবনের অন্দরমহলে আপনারা ঢুকতে পারবেন, এটা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আমরা একটু ঢোকার চেষ্টা করেছিলাম। এখানে আশেপাশে দেখতে পাচ্ছেন লোহার সিন্দুক। এখানে তাদের একটা সময়ে তাদের অনেক জিনিসপত্র, মূল্যবান জিনিস রেখে দিত এই সিন্দুকের মধ্যে। সিঁড়ি দিয়ে ওঠার সময় বুঝতে পারবেন যে এটা কতটা জীর্ণশীর্ণ এবং কতটা পুরনো। এখানে আসলে বাংলাদেশের ইতিহাসের একটি অংশ হয়ে থাকবেন। কিছুটা উপরে ওঠার পরে আমাদের বাধার সম্মুখীন হতে হয়, কারণ প্রবেশ নিষেধ ক্যামেরা ফোন নিয়ে। ভিতরে তাদের ব্যবহৃত কিছু জিনিসপত্র আপনারা দেখতে পাবেন।
সাধারণত আমি যেমনটা বলেছিলাম, গোবিন্দরাম সাহা এই জমিদার বাড়ির গোড়াপত্তন করেন। 1800 শতকের মাঝামাঝি তিনি একজন লবণের বণিক ছিলেন এবং পরবর্তীতে সে এই জমিদার বাড়িটি নির্মাণ করেন। তার উত্তরাধিকারের মধ্যে কিশোরীলাল রায়চৌধুরী এবং রায়বাহাদুর হরেন্দ্র কুমার রায়চৌধুরী ছিলেন। তৎকালীন শিক্ষা খাতে উন্নয়নের জন্য তিনি বড় ভূমিকা পালন করেছিলেন। আরেকটি বিষয় কিন্তু অনেকেরই অজানা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন কিন্তু কিশোরীলাল রায়চৌধুরী। এই জমিদার বাড়ির ইতিহাস অনেক সমৃদ্ধ। আপনি চাইলে বালিয়াটি প্রাসাদ একদিন ঘুরে আসতে পারেন এবং ইতিহাসে অংশ হয়ে থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটির সাথে থাকবেন আশা করি, এবং লাইক কমেন্টস করতে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।